ইনসাইট পলিটিক্সের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আমাদের আজকের ইনসাইট পলিটিক্সের শিরোনাম কোটা ও পেনশনের আন্দোলন। আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছেন অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলফিকার আলী মানিক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে হয়তো কিছুক্ষণের মধ্যে অনলাইনে যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক শরীফুজ্জামান পিন্টু। আমি তার জন্য অপেক্ষা করব। জনাব জুলফিকার আলী মানিক, একদিকে কোটা বিরোধী আন্দোলন চলছে, যখন কোটা বহাল রাখলেন হাইকোর্ট, সেটির বিরুদ্ধে সরকার আপিল করলো। আজ পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল, তবে আপিল বিভাগ বলেছেন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় দেখে তারপর নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন। একই সাথে পেনশনের জন্য প্রত্যয় স্কিম বাতিলের জন্য শিক্ষকদের আন্দোলন। শিক্ষকরা যখন ক্লাস পরীক্ষা স্থগিত রেখেছেন তাদের পেনশন বাতিলের জন্য, তখন আবার কোটা বিরোধী শিক্ষার্থীরা বলছে রবিবার থেকে ক্লাস পরীক্ষা বন্ধ। মানে ক্লাস পরীক্ষা এমনিই শিক্ষকদের জন্যই হচ্ছে না, কোটা বিরোধী শিক্ষার্থীরাও এখন আন্দোলন বর্জনের ডাক দিয়েছেন। মানে একই সময় দুটি কি আসলে দুইভাবে দেখবেন আপনি, নাকি কোনো রকম যোগসূত্র আপনি দেখেন? আমি শুধু যদি একটু পররাষ্ট্রমন্ত্রীর একটা মন্তব্য আপনাকে সংযুক্ত করি, কোটা ও সর্বজনীন পেনশনের আন্দোলনে ঢুকছে বিএনপি, এটি পররাষ্ট্রমন্ত্রী আজ এক অনুষ্ঠানে বলেছেন। জনাব মানিক। আচ্ছা, এখন ঘটনা হলো পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যটা দিয়েছেন, এখন অতীতে আমরা এই ধরনের যে কোনো আন্দোলনেই দেখেছি যে বিরোধী দলকে এই ধরনের আন্দোলন থেকে সুযোগ নিচ্ছে বা যুক্ত হচ্ছে বা তাদের মদত আছে, এই ধরনের অভিযোগ ক্ষমতাসীনরা সবসময় করে। এবং আপনি নিরাপদ সড়কের সময় যদি দেখেন, একই রকমের একটা বিরোধী দলের ব্র্যান্ডিং দেওয়ার চেষ্টা, ফলে ওইটা একটা রাজনীতির খেলার জগতের বক্তব্য, পলিটিক্যাল রেটরিক বলেন বা এগুলি তাদের রাজনৈতিক খেলায় নানান রকমের গেম খেলতে হয়। কারণ সরকার, কোনো সরকারই তো আর কোনো আন্দোলন পছন্দ করে না, এটা হলো সত্যি কথা। এটা এই যে সরকারই না, কোনো সরকারই পছন্দ করে না। ফলে যে কোনো আন্দোলনকে থামানোর জন্য, দমন করার জন্য কথার খেলায় অথবা বল প্রয়োগ, পুলিশ প্রয়োগ, অন্য কোনো কৌশল, সেটা গ্রেফতার হোক, নিপীড়ন হোক, নানান কৌশলে সে আন্দোলনটাকে থামাতে চায়। এখন তারা বলছেন কোনটা, এই কোটা আন্দোলনের ব্যাপারে বলছেন যে সেখানে একটা বিএনপি দুটোই কোটা এবং পেনশন না, দুটোতেই বললে আবার একটু সমস্যা আছে। কারণ পেনশনের আন্দোলন যারা করছেন, যাদেরকে আমরা প্রতিদিন দেখছি একদম গলা ফাটিয়ে বক্তৃতা দিতে, তারা তো সকলেই সরকারি ক্ষমতাসীন দলের শিক্ষক হিসেবে পরিচিত। তারা, মানে এটা বলতে দুঃখ, আমি ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আর কি, যে তারা তো ক্ষমতাসীন দলের শিক্ষক হিসেবে পরিচিত। একজন শিক্ষকের পরিচয় হওয়ার কথা শিক্ষক, কিন্তু ওনাদেরকে সবাই চেনে হচ্ছে ক্ষমতাসীন দলের শিক্ষক। এখন উনি যদি ক্ষমতাসীন দলের বড় একজন নেতা যদি তাদেরকে বিএনপির লেভেল লাগিয়ে দেন, তাইলে আবার জিনিসটা কেমন হয়ে যাচ্ছে না, এটা তো গ্রহণযোগ্য হচ্ছে না। ফলে এই জন্য বললাম যে ওই জায়গাটায় ওটা থাক আর কি। কারণ হচ্ছে যে এর আগে বুয়েটে যখন আন্দোলন হলো কিছুদিন, কয়েক মাস আগে, আপনার মনে আছে না, বুয়েটের ছাত্র রাজনীতি, তখন ওই যে ছাত্রলীগ আওয়ামী লীগ বলে বসতো শিবির। তো ঘটনা হচ্ছে ছাত্রলীগের ভিতরেই যে শিবির আছে, এই অভিযোগ তো অনেক দিনের খোদ আওয়ামী লীগের নেতারাই করেছেন। তো তারা নিজের শিবির না তাড়িয়ে বুয়েটের আন্দোলন দমনের জন্য শিবিরের অভিযোগ আনছেন। এইগুলি রাজনীতিতে নানান কথা হয়। সেই আপনি যদি ওই কথার জের ধরে জিজ্ঞেস করেন, আমি তো দেখছি না যে এখানে টিচারদের আন্দোলনে সব হচ্ছে আওয়ামী লীগের যারা আছেন শিক্ষকরা, অর্থাৎ যারা প্রধানমন্ত্রী ইয়েস বললে ইয়েস বলেন, প্রধানমন্ত্রী যদি বলেন আগের ইয়েসটা ভুল ছিল এখন নো, ওনারাও বলবেন আগের ইয়েসটা ভুল ছিল এখন নো। প্রধানমন্ত্রী যদি বলেন নো, ওনারাও বলবেন নো। প্রধানমন্ত্রী যদি বলেন আগের নোটা ভুল ছিল এখন ইয়েস, ওনারাও বলবেন আগের নো। সো ওনারা হচ্ছেন গিয়ে সরকারি দল যা বলে তাতেই ইয়েস, তাতেই নো। ফলে তারা কি করে শিক্ষকদের আন্দোলনে যারা বিএনপি ঘরানার হিসেবে পরিচিত কথিতভাবে, তারাও কিন্তু আছেন। মানে একাত্তা শিক্ষকরা তো একাত্তা তার নিজের পেনশনের টাকার জন্য একাত্তা, কিন্তু আদর্শের জন্য, আদর্শিক লড়াই বা অন্য কোনো কিছুর জন্য একাত্তা না। তাদের সবার পকেটে টাকাটা ঢুকবে কি ঢুকবে, এই জিনিসটা শুনতে খারাপ লাগছে। পেনশনটা কি টাকা পয়সার সুযোগ সুবিধাই তো। সো টাকার ব্যাপারে তো একাত্তা হতেই হবে। আমাদের দেশে তো দেখেন আওয়ামী লীগ বিএনপি এমন কোনো জায়গা নাই রাষ্ট্রের একদম কোনো টায়ারে, এমন জায়গায় যে যখন ব্যাপারটা আর্থিক বা বিভিন্ন সম্পত্তিগত সুযোগ সুবিধার ভাগ বাটোয়ারা, তখন আওয়ামী লীগ বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় পার্টি সবাই কিন্তু একাত্তা। কিন্তু
রাজনীতির নানান আধিপত্য এবং নিয়ন্ত্রণের প্রতিযোগিতায় নাকি তাদের বিভেদ। ফলে এখানে তো পেনশন ব্যাপারটা তো আমার পকেটের কত টাকা ঢুকবে, এখানে তো আর বিএনপি বলবে না 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 তুমি আওয়ামী লীগ পেনশনের টাকা বেশি ঢুকাইলেও আমি নেব না, আর আওয়ামী লীগও বলবে না তুমি বিএনপি পেনশনের টাকা বেশি ঢুকাইলে, এর ব্যাপারটা এর করে স্বার্থ বাণিজ্যই হচ্ছে গিয়ে আলটিমেট ওয়ার্ড বাংলাদেশের সর্বত্র, সেটা শিক্ষায় বলেন, চিকিৎসায় বলেন, তারপর রাজনীতিতে বলেন, সর্বত্র ওই জায়গায় ঢুকে গেছে বাণিজ্য। ফলে আমি আসি আপনার পেনশন আন্দোলনে, এই জন্য শুরুতে বললাম যে জিনিসটাকে ক্ষমতাসীন দল কিভাবে তার রাজনৈতিক ভাষায় কি বলছে সেটা তাদের ভাষাটা তাদের জায়গায় থাক। এখন পেনশনের যে জায়গাটা দেখেন বা ছাত্র আন্দোলন কোটা, আমি ব্যক্তিগতভাবে কোটা আন্দোলনটা স্টুডেন্টদেরকে এবং খুবই দ্রুত অল্প সময়ে আমরা দেখছি রাস্তায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, এবং আমরা সারা দেশেও দেখছি যে এটা আন্দোলনটা ক্রমশই ছড়িয়ে পড়েছে অল্প সময়ে। এখন ঘটনাটা হচ্ছে দেখেন কোটা নিয়ে যে বিতর্কটা আজকে নতুন করে হচ্ছে, এই বিতর্কটা 52-53 বছরের মাথায় আর প্রয়োজন আসলেই ছিল না যদি কোটা পদ্ধতিটা নির্ধারণ করা, এটা সংস্কার, এই বিষয়ে যাবতীয় যে আদালতের আইনগত বিভিন্ন সময়ের আদেশ রয়েছে সেই আদেশগুলোকে একটু অনুসরণ করলে পরে এগুলি সমস্ত ঝুটঝামেলা কিন্তু এড়ানো যেত। যেমন এটা তো একটা সাংবিধানিক কিন্তু সরকারের একটা অধিকার আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা যারা একটু অগ্রসরমান নয় বা তাদের নানান কারণে তাদের একটু সমস্যা হচ্ছে এগোতে সমাজের মূলধারার সাথে, তাদেরকে যেন একটু সামনে আনা যায়, এটার জন্য সরকারের এই ধরনের কোটা পদ্ধতির বিধান কিন্তু সাংবিধানিকভাবেই সরকারকে ক্ষমতা দেওয়া আছে। বিতর্কটা তো অনগ্রসর জনগোষ্ঠীর জন্য না, বিতর্কটা মুক্তিযোদ্ধা কোটা না, মুক্তিযোদ্ধাদের অনগ্রসরতার একটা কিন্তু ব্যাপার আছে, কারণ হচ্ছে মুক্তিযোদ্ধাদের যে পরিবার তারা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য তাদেরকে এই যে তাদের নানান রকমের যে সংগ্রামটাকে সহজ করার জন্য 72 সালেই কিন্তু সেপ্টেম্বরে এই কোটা পদ্ধতির মধ্যে শুধু মুক্তিযোদ্ধা না আরো অনেক কোটা আছে, মেধার জন্য কত পার্সেন্ট, মুক্তিযোদ্ধার জন্য কত পার্সেন্ট, মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য কত পার্সেন্ট, এভাবে করে আবার শুধু নারীদের এই কোটা কিন্তু সব সরকারই কিন্তু এই কোটা বহাল রেখেছে এবং কোটার পরিবর্তন করছে, এমন কোনো সরকার নেই। ইভেন গতকাল পার্লামেন্টে দাঁড়িয়ে যে এই যে জাতীয় পার্টির যিনি প্রেসিডেন্ট ছিলেন এই এরশাদ, তিনি তো বাংলাদেশ 9 বছর শাসন করেছেন, ওনার ভাই দাঁড়িয়ে বলেছেন এই কোটা পদ্ধতি নাকি অসাংবিধানিক এবং বৈষম্যমূলক, কিন্তু বলার আগে তার একটু মনে রাখা উচিত ছিল উনি ভাইয়ের বদৌলতে হাত ধরে রাজনীতিতে আসছেন, ওনার রাজনীতির কোনো কিছুই ব্যাকগ্রাউন্ড নাই, উনি ভাইয়ের বদান্যতায় আজকে জাতীয় পার্টির প্রধান, পার্লামেন্টে উনি বিরোধী দলীয় নেতা, উনার ভাইও কিন্তু ক্ষমতায় থাকতে এই কোটা পদ্ধতিটা বহাল রেখেছেন। একটু ভেবে বললে হতো তাহলে উনার ভাই সংবিধান বিরোধী কাজ করে গেছেন, সেটা উনি একটু বলুক, স্বীকার করে নিক, ব্যাপারটা তা নয়। সংবিধানে সরকারকে একটা ক্ষমতা দেয়া আছে, সেই ক্ষমতা বলে কোটা পদ্ধতিটা বহাল আছে। এইটা নিয়ে অনেক বিতর্ক। মুক্তিযোদ্ধাদের ব্যাপারটা হচ্ছে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর 96 সাল পর্যন্ত মুক্তিযোদ্ধাদেরকে এই দেশে নিপীড়নের শিকার হতে হয়েছে, তাদেরকে কোনো জায়গায় কোনোভাবে স্পেস দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, বিকজ অফ দ্য পলিটিক্যাল অপোনেন্ট যারা ছিলেন তারা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বা স্বাধীনতা বিরোধী একটা রাজনৈতিক ঐক্য বা সামরিক একটা বলেন আপনি, শক্তি বলেন, যেই কারণে তারা মনে করছেন যে আমাদেরকে তো 21 বছর বঞ্চিত করা হয়েছে, আমাদের যেখানে ক্ষতি পুষিয়ে একটু এগিয়ে যাওয়া দরকার ছিল, কোটাটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য, কিন্তু মুক্তিযোদ্ধারাই যেহেতু পারেন নাই, কারণ আপনি 96-এ তো মুক্তিযোদ্ধাদের আর চাকরির বয়স সীমা পার হয়ে গেছে, তখন সেটাকে 96-এর পরে যখন আমাদের শেখ হাসিনার এই যে বর্তমান যিনি প্রাইম মিনিস্টার ওনার সরকার, এটাকে ঠিক আছে মুক্তিযোদ্ধারা পারছে না, তার সন্তানদেরকে দেওয়া হোক, তাহলে সন্তানরাও অন্তত পরিবারকে কন্ট্রিবিউট করুক। তো এটা আবার 2001-এ ক্ষমতা পরিবর্তন, সেটাতে আবার ব্যাপারটা পিছিয়ে যাচ্ছে। এখন পরে যেটা হয়েছে অনেক জায়গায় দেখবেন অনেক সন্তানদেরও কিন্তু আর বয়স নাই, তাহলে আপনি তাদেরকে আসলে সাপোর্টটা দিবেন কি করে, যেটা সংবিধানে বলা হয়েছে যে পিছিয়ে পড়াদের একটা সমতার স্বার্থে তুমি তাদেরকে সহায়তা করো। ঠিক আছে, এটা সন্তানের যাদের বয়স আছে, যাদের নাই তাহলে তার পরের প্রজন্ম, অর্থাৎ তাহলে মুক্তিযোদ্ধাদের নাতি নাতি তারা পেতে পারে কিনা। সো সেই জায়গায় কিন্তু আপনি যদি বাস্তবিক একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখেন, তাদের যুক্তিটাকে কিন্তু আপনি একদম ফেলেও দিতে পারছেন না, সেই জায়গাটাই আবার ঠিক আছে। কিন্তু যেই জায়গাটাই বিতর্ক এবং আলোচনায় দেখেন আজকে এটা আসতো না,
এটা নিয়ে কিন্তু একটা সুপ্রিম কোর্টের একদম অ্যাপিলেট ডিভিশন, সর্বোচ্চ আদালতেরই কিন্তু একটা রায় আছে, সেটা আজকের না, সেটা আজকে থেকে প্রায় 9 বছর আগে, 10 বছর আগে, রাইট? সেই রায় কিন্তু পরিষ্কার বলাই আছে যে কোটা পদ্ধতিটার ব্যাপারে মুক্তিযুদ্ধের কোটাটা থাকতে হবে। কিন্তু আরেকটা জিনিস দেখেন, আপনি অনেক কাল আগে থেকেই কিন্তু কোটা পদ্ধতির একটা রিফর্মের আলোচনা আছে, সেটাও কিন্তু কোর্টের একটা ব্যাপার আছে যে কোটা পদ্ধতিটাকে কি করে এটা থাকবে, মুক্তিযোদ্ধাদের কোটাটা থাকবে, কিন্তু কত পার্সেন্ট প্রয়োজন অপ্রয়োজন সেইটা যেন একটা রিসার্চ করে জিনিসটাকে ঠিক করা হয়। এখন ধরনের ওই জায়গাটাই হয়েছে আমাদের দুর্বলতা, যে হাইকোর্ট আজকে যে আন্দোলন, এটা তো হচ্ছে হাইকোর্টের রিসেন্ট যে রায়টা কি দিয়েছে, রায়টা দিয়েছে নির্বাহী আদেশে। আপনি একটা নির্বাহী আদেশের সিদ্ধান্ত নিয়ে যে পুরো কোটা পদ্ধতি বাতিল করে দিলেন, সরকারের সিদ্ধান্তটা সে বাতিল করে দিচ্ছে, বলছে ইলিগাল। এটা কিন্তু হতেই হবে, কারণ হচ্ছে অলরেডি এটা নিয়ে আগে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে কিন্তু রায় আছে। যা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায় তো একেবারে আইনের পর্যায়ে চলে যায়। সো আপনি তো ওই আইনকে বাদ দিয়ে আপনি এখন যদি বলেন না আর কোটা রাখবোই না, ফলে সরকারের যে লাস্ট ডিসিশনটা ওইটা যদি ওইভাবে আরবিট্রারিলি না নিয়ে সরকার যদি সুপ্রিম কোর্টের যে রায়টা আছে সেইটাকে বিবেচনায় নিয়ে যদি কোটার কিভাবে এখন নতুন করে রিফর্ম করা যেত সংস্কার, তাহলে কিন্তু এই বিতর্ক আজকে এই জায়গায় আসার কোনো কারণ নাই, এই আন্দোলনও করার কোনো কারণ। আমাদের সাথে বোধহয় জনাব শরীফুজ্জামান পিন্টু যুক্ত হয়েছেন। তার সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়েছে, তিনি জয়েন করলে আবার ফিরবো তার কাছে। কোটা বিরোধী আন্দোলন যারা করছে তারা কোটা চায় না, সরকারও এখন যেহেতু সরকার কোটা বাতিল করেছে তার মানে সরকারও চায় না। অ্যাটর্নি জেনারেল সেটাই বলেছেন কোর্টে, হাইকোর্ট বলেছে না কোটা পদ্ধতি বহাল থাকতে হবে, আপিল বিভাগ এখন হয়তো পূর্ণাঙ্গ রায়ের পর সিদ্ধান্ত দেবেন। তাহলে কোটা বিরোধী আন্দোলনকারীদের অবস্থান আর সরকারের অবস্থান তো এখন কার্যত এক। তাহলে কোটা বিরোধীদের এখনকার যে আন্দোলন, এই আন্দোলন আসলে কার বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে? না দেখেন, এখানে জিনিসটা হচ্ছে সরকারের যে অবস্থান এবং আপনি বলছেন কোটা বিরোধীদের অবস্থান এক। ইয়েস, আপনি বলছেন যে কোটা বিরোধীরা বলছে কোটা তারা চায় না, এটা বৈষম্যমূলক। সরকারও কয়েক বছর আগে কোটা পদ্ধতি সে কি করেছে, একদম অ্যাবলিশ করে দিয়েছে, কোটা বাদ, সকল কোটাই বাদ। শুধু মুক্তিযোদ্ধা বলেছিলেন যে একেবারেই কিছু পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী যাদের জন্য আছে ওটা উনি অন্যভাবে তাদের জন্য এটা সুবিধা করবেন, বাট এক্সিস্টিংটা বাদ। কিন্তু আপনি সরকারের ওই অবস্থানের সাথে যদি এই আন্দোলনরতদের অবস্থান মিলিয়ে বলেন যে দুই পক্ষ এক জায়গায় আছে, আমি একটু বিনয়ের সাথে এই জায়গায় ডিফার করব। কারণ যেই ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন তাদের প্রতি শ্রদ্ধা আছে, তারা সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা অন্য কলেজ যেটাই হোক, তাদেরও তো জ্ঞান বুদ্ধি আছে। আবার এটাও সত্য তারা প্রত্যেকে সংবিধান, সরকারের কাজের পদ্ধতি, কোটা পদ্ধতির ভালো মন্দ, কেন করা হচ্ছে কেন করা হচ্ছে না, যৌক্তিকতা, এগুলি কি সবকিছু সম্পর্কে তারা যথেষ্ট পরিমাণে পড়ালেখা করে সচেতন হয়ে রাস্তায় আছেন? আমার কিন্তু তা মনে হয় না। এমনকি অনেকে মুক্তিযুদ্ধের এই কোটার বিরোধিতা করতে গিয়ে অনেক জায়গায় মুক্তিযুদ্ধকেই কিন্তু খাটো করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া কথাবার্তায় দেখি, সেটাও কিন্তু কোনো ম্যাচিউর আচরণ না, কাঙ্ক্ষিত না। কিন্তু তারপরে আমি তাদের আন্দোলনের এই জায়গাটাকে খাটো করছি না, কিন্তু আমি বলছি যে তাদের মধ্যে কথাবার্তা শুনলে অনেক সময় মনে হয় তাদের মধ্যে কিছু তথ্য এবং বোঝাপড়ার ঘাটতি আছে। সেটা হলো তাদের ব্যাপার, বাচ্চা মানুষ, বাচ্চা ছেলেমেয়েরা হয়তো এখনো অত পড়ালেখা করে সচেতন নয় যে সংবিধান কি, কোটা পদ্ধতি, সাংবিধানিক অধিকার কেন করা হয়েছে, এটা ইতিহাস ব্যাকগ্রাউন্ড তারা তো সচেতন হতেও চায় না, একটা আবেগ দিয়ে অনেক সময় আন্দোলন করে তারা। কিন্তু সরকারের জায়গায় যদি বলেন, সরকারের কাছ থেকে কিন্তু এই আবেগ এবং নলেজের ঘাটতি এক্সপেক্টেড নয়। সরকারের যখন বাতিল করে আদেশটা, সরকারের তো তখন জানার দরকার ছিল যে এটা নিয়ে সুপ্রিম কোর্টের অলরেডি একটা রায় আছে, ওই রায়ে পরিষ্কার বলা আছে যে মুক্তিযুদ্ধের এই কোটাটা থাকতে হবে। তাহলে ওইটা থাকার পরেও সরকারের আইনমন্ত্রী আছেন, সরকারের বিশাল মন্ত্রিসভা আছেন, সরকারের আইনের বিভিন্ন কৌশলী আছেন, পুরো অ্যাটর্নি জেনারেল অফিস আছেন, তাদের কি কারো একটু বলার দরকার ছিল না যে এইভাবে আরবিট্রারিলি একটা আদেশে বসে জাস্ট ডিসিশন নিয়ে বলে দেওয়া যে এটা অ্যাবলিশ, এটা সুপ্রিম কোর্টের ওই রায়ের পরিপন্থী হয়ে যাচ্ছে এবং এটা আদালতের অবমাননাও হয়ে যেতে পারে। ফলে সরকারের এই যে একটা নলেজের ঘাটতি এবং এই সিদ্ধান্ত নেওয়া, ওইটা কিন্তু আমি মনে করি আজকের পরিণতির দায়। ফলে এখন আজকে সরকারের একটা কাজ হচ্ছে তার কুইকলি, যেহেতু হাইকোর্ট একটা দিয়ে দিয়েছে,
কুইকলি সুপ্রিম কোর্টের যে রায়টা ছিল সেই দিকে ফিরে গিয়ে পুরো জিনিসটা আলোচনা করে প্রকৃতপক্ষে আইনের ফ্রেমের মধ্যে কি হবে সেই জায়গায় যাওয়া এবং সেটা দেশের মানুষকে পরিষ্কার করা। জি, জনাব জুলফিকার আলী মানিক, ধন্যবাদ। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব শরীফুজ্জামান পিন্টু। জনাব পিন্টু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শোনা যাচ্ছে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইট পলিটিক্সে। আপনি শুনছিলেন বোধহয় আমাদের আলোচনা। কোটা এবং পেনশনের আন্দোলন, একই সাথে দুটি আন্দোলন চলছে, যেখানে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা একসময় আন্দোলন করেছিলেন, কোটা বাতিল হয়েছে তাদের আন্দোলনের প্রেক্ষিতে, আবার হাইকোর্টের আদেশে সেটি বহাল আছে এই মুহূর্তে। একই সাথে পেনশনের জন্য শিক্ষকরা একাট্টা হয়ে আন্দোলন করছেন। এই দুটি আন্দোলনকে কি আপনি আলাদা আলাদাভাবে দেখতে চান, নাকি কোথাও কোনো ফাইন লাইন ড্র করতে পারেন আপনি? না, ইস্যু দুটি যদি বলেন যে সম্পূর্ণ আলাদা দুটি ইস্যু, এবং একটির সঙ্গে শিক্ষকরা জড়িত, আরেকটির সঙ্গে শিক্ষার্থীরা জড়িত, এবং শিক্ষার্থীদের যে আন্দোলন এটা অনেকদিন ধরেই হয়ে আসছে, কোটা বিরোধী আন্দোলনের আগেও হয়েছে, এবং এটি একটি চলমান প্রক্রিয়া। এটা অনেকদিন ধরে চাপা পড়েছিল নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটি, এবং দেখবেন যে ঈদের আগেও তারা কর্মসূচি পালন করেছিল এবং তারা বলেছিল যে চূড়ান্তভাবে তারা ঈদের পরে কর্মসূচিতে যাবে, এবং 30 জুন পর্যন্ত তাদের আলটিমেটাম ছিল। অতএব এটা একভাবে চলে আসছে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেটা এসছে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের, সেটি ঠিক আস্তে আস্তে জিনিসটা আগাচ্ছিল। যখন সরকার ঘোষণা দেয় যে প্রত্যয় চালু হবে, এবং তারা সম্ভবত ধারণা করেছিলেন যে তাদের সঙ্গে এটা নিয়ে আরো আলোচনা হবে, এটা নিয়ে আরো পর্যালোচনা হবে, এবং এটা আরো একটা নিতে, মানে এটি চূড়ান্ত করতে সরকার সময় নিবে। কিন্তু দেখা গেল যে সরকার 1 জুলাই যে পূর্ব নির্ধারিত তারিখেই এটা কার্যকর করলো। শিক্ষকদের এই বিষয়টা সম্পর্কে যদি বলেন যে তাদের মূল কথা হলো যে তারা এটা নিয়ে আলোচনার জন্য সরকারের কাছে বারবার চেষ্টা করেছেন। এ পর্যন্ত আমি কয়েকটা কর্মসূচিতেও আমি জাস্ট আসা যাওয়ার পথে তাদের বক্তব্য শোনার চেষ্টা করেছি। তাদের মূল খবর জায়গা হলো যে এরকম একটা সিদ্ধান্ত, এত বড় একটা সিদ্ধান্ত, তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কোনো আলোচনা সেই অর্থে হয়নি, এবং তারা বারবার চেষ্টা করেছেন সরকার প্রধান থেকে শুরু করে সরকারের যারা নীতি নির্ধারক তাদের সঙ্গে কথা বলার জন্য। তাদের কথাটা শোনা হয়। তো আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা দেশের যারা মেধাবী শিক্ষার্থী তারাই সাধারণত শিক্ষক হন, এবং আছে নানা সমালোচনা আছে, সীমাবদ্ধতা আছে, কিন্তু তার মধ্যেও এটা বাস্তব হলো যে সরকারি এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক হন তারা মেধাবী শিক্ষার্থী, এবং মেধার ভিত্তিতেই বেশিরভাগই তারা শিক্ষকতা পেশায় আসেন। তো তাদের কথাটা শুনতে যে আপত্তি এবং অনাগ্রহ বা উপেক্ষা যেটাই বলেন না কেন, সেটা আমি বলবো যে খুবই দুঃখজনক, যেটা তারা এখনো বলছেন। এবং আজকেও একটা আলোচনার কথা ছিল, সেটি স্থগিত হয়েছে। তো সব মিলিয়ে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে 55টা বিশ্ববিদ্যালয় যে অচল অবস্থার দিকে গেল, এখানে 44 লাখ শিক্ষার্থী তাদের পড়াশোনা পরীক্ষা যে একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে, এই পরিস্থিতিটা আসলে বলা যায় যে এটা কেয়ারলেস অবস্থার কারণে এটা সৃষ্টি হয়েছে। জিনিসটাকে এত বড় একটা কাজ আমরা করতে যাচ্ছি, সরকার করতে যাচ্ছে, কিন্তু সেই কাজটা করার যে প্রেক্ষাপট সেটি কিন্তু তৈরি করা হয়নি। সেটির জন্য আলোচনা হতে পারতো, পর্যালোচনা হতে পারতো, এটা নিয়ে বারবার যুক্তি পাল্টা যুক্তি, তর্ক পাল্টা তর্ক, এটাই তো হওয়ার কথা ছিল। আর এটা তো দীর্ঘদিন ধরে তারা এক ধরনের সুবিধা পেয়ে আসছেন। তো হঠাৎ করে একজন শিক্ষক কেন চাইবেন যে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন? এটা তিনি কেন চাইবেন? এটা আমরা তাদের কাছে আশা করি কেন? আর যদি তারা আশা করি রাষ্ট্রের বা সরকারের প্রয়োজনে, তো তাদের সঙ্গে সেই কথাটা আমরা কেন বলছি না? জনাব মানিকও বলছিলেন যে যারা একাট্টা হয়ে সব শিক্ষকই আন্দোলনটি করছেন, কিন্তু যারা নেতৃস্থানীয় তারা সাধারণভাবে সরকার বান্ধব হিসেবেই পরিচিত। তা যদি সরকার বান্ধব হিসেবে পরিচিত হয়, তারা যদি সেই রকম একটি অবস্থানেই বিলং করেন, তাহলে সরকার আলোচনা ছাড়া তাদেরকে, আপনি যেটি বললেন যে উপেক্ষা শব্দটি যদি ব্যবহার করি, তাদেরকে উপেক্ষা করে এই সিদ্ধান্ত নিলই বা কেন? মানে তাদের সাথে তো নানান বিষয়েই আলোচনা হয়, তাহলে এই বিষয়ে আলোচনা করলেন না কেন? এটি কি এক ধরনের সত্যিকার অর্থেই উপেক্ষা?
এটা এক ধরনের উপেক্ষা, এবং সব ক্ষেত্রেই আছে। আমাদের বড় বড় ধরেন এখন আপনি যদি সেই কোটার কথাই বলেন বা আমাদের পরীক্ষা পদ্ধতির কথা বলেন, সব ক্ষেত্রেই এই প্রবণতাটা ইদানিং লক্ষ্য করা যায় যে বিষয়টা নিয়ে পর্যাপ্ত আলোচনা, যুক্তিতর্ক এটা না করেই, অর্থাৎ এক ধরনের চাপিয়ে দেওয়া প্রবণতা। এবং এই চাপিয়ে দেওয়া প্রবণতাটা, অর্থাৎ আমি একটা বললাম সেটা তোমরা শোনো, এই যে মানে সেইটা শুনতে উদ্বুদ্ধ করা, তাদেরকে আগ্রহী করা, সেই প্রক্রিয়াটা আমাদের মানে যে সিস্টেম সেখানে আমরা লক্ষ্য করি না। শুধুমাত্র শিক্ষকদের বিষয়টা না, অন্যান্য বিষয়গুলোকেও কিন্তু সেগুলো লক্ষ্য করা যাচ্ছে, যেটা বলা যায় যে দুঃখজনক। এবং এরকম, আর আপনি যেটা বলছিলেন যে নেতৃস্থানীয় যারা, আসলে দেখেন এখানে প্রত্যেকটা ব্যক্তির ইস্যু, প্রত্যেকটা শিক্ষকের ইস্যু এবং ব্যক্তিগত ইস্যুতে পরিণত হয়েছে। এখানে কোনো, আপনি যদি বলেন যে নীল দল সাদা দলের বিষয় নাই, এবং এখানে সবাইকে, এবং যারা নেতৃস্থানীয় আছেন এবং নেতৃত্বে আছেন, তাদের দায় দায়িত্ব কিন্তু অনেক বেশি। তারা কোনোভাবেই, যতই তারা তাদের মধ্যে কেউ কেউ যদি, যেটা সমালোচনা নানা জায়গায় হচ্ছে যে দলের প্রতি যদি কারো আনুগত্যও থেকে থাকে, কিন্তু এই প্রশ্নে তিনি আনুগত্য দেখাবেন, সরকারের পক্ষে অবস্থান নেবেন সাধারণ শিক্ষকদের সেন্টিমেন্টের বাইরে গিয়ে, এটা কিন্তু হিসাব বলে না এবং এটা সম্ভব না। কোন নেতা যদি তার নেতৃত্ব টিকিয়ে রাখতে চান, তো একটা জেনারেল সেন্টিমেন্ট যেটা সারা দেশে সব বিশ্ববিদ্যালয় সব শিক্ষকের মধ্যে বিদ্যমান, সেটাকে উপেক্ষা করে উনি যে সরকারের পক্ষে অবস্থান নিয়ে যে বলবেন যে প্রত্যয় ঠিক আছে, আসেন আমরা এটা মেনে নাই, এটা কিন্তু কোনো ক্রমেই বাস্তবসম্মত না। যদি কেউ এটা সিদ্ধান্ত এরকম চিন্তা করে থাকেন, সেটা আমি বলবো যে এটা ভুল সিদ্ধান্ত, অযৌক্তিক সিদ্ধান্ত, এবং এটা কখনোই হবে না। কমিউনিটির স্বার্থে তাকে অবশ্যই এই জায়গায় একটা থাকতে হচ্ছে। আমরা একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে একটু আবার আলোচনায় ঢুকবো। প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, সেখানেক্ষণ পরে সঙ্গেই থাকবেন। জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে আজ কথা বলছি কোটা পেনশনের আন্দোলন, সাথে আছেন জুলফিকার আলী মানিক এবং অনলাইনে যুক্ত আছেন জনাব শরীফুজ্জামান পিন্টু। জনাব মানিক, আপনার কাছে আসবো, তার আগে আবার একটু জনাব শরীফুজ্জামান পিন্টু আপনার কাছে। আপনি পেনশন স্কিমটি নিয়ে অনেকগুলো পয়েন্ট বলেছেন, একটু কোটা বিরোধী আন্দোলনটা নিয়েও একটু ছোট্ট করে যদি একটু মন্তব্য করেন। মানে সরকারও এখন কার্যত আইনের দৃষ্টিতে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিচ্ছেন কোটার বিরুদ্ধে, এবং কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তারাও কোটা চায় না। তাহলে এই আন্দোলন কি আসলে আদালতের রায়ের বিরুদ্ধে? আজকে আমি প্রেস ক্লাবে ছিলাম, তখন পররাষ্ট্রমন্ত্রীর একটা অনুষ্ঠান হচ্ছিল, তো জাস্ট কিউরিওসিটির বশত হয়েই ওখানে গেলাম। তো ওখানে পররাষ্ট্রমন্ত্রী বলতেছিলেন যে ওনার বক্তব্যটা, ওনার দুইটা বক্তব্য আমি শুনছিলাম। সেটা একটা, উনি বললেন যে সরকার তো এটা বাতিল করেনি, এটা আদালত বাতিল করেছে, অতএব এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটা আদালতের বিরুদ্ধে আন্দোলন, এবং এটা সরকারের বিরুদ্ধে আন্দোলন না, আদালতের বিরুদ্ধে আন্দোলন। এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট বলছিলেন যে এর মধ্যে যেটা বলেন যে বিরোধী দল যারা বিএনপি বা জামাত, তারা এটা ইন্ধন দিচ্ছে, যে কারণে তারা এটা উস্কানি পাচ্ছে এবং এটা ছড়িয়ে পড়ছে। এই দুটি বিষয়, এটা তো রাজনীতিতে এই আলোচনা আছে। এখন যেভাবেই দেখেন না কেন, আসলে বিষয়টা আদালতের কাছে গেছে, এবং আদালত তো আজকে যে সিদ্ধান্ত দিলেন তার ফলে এটা আদালতের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের একটা মতবিরোধ, সেটা বলা যায়। কিন্তু ঠিক এটাকে আদালত অবমাননা সেটা বলা ঠিক হবে না, কারণ এমন না যে শিক্ষার্থীরা আদালতের, তারা তাদের একটা দাবি তো দীর্ঘ সময় ধরে জানিয়ে আসছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া, সেটা আদালতে গেছে। এখন একটা বিষয় একটু অন্যভাবে দেখতে চাই, সেটা হলো যে কোনো কিছু হলেই আমাদের দেশে একটা প্রবণতা যেটা হয়েছে যে সেটা আদালতের কাছে যাওয়া। হ্যাঁ, আদালতকে, এবং দুটো পক্ষ আছে, একটা হলো যে আদালতের কাছে যাওয়া একটা পক্ষ, আদালতের ঘাড়ে বন্দুক রাখার একটা প্রবণতা, সেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়েছে। আর একটা হচ্ছে সবকিছু আদালতের অ্যাকসেপ্ট করা, মানে এরকম একটা প্রশাসনিক বিষয় এটা চলে আসছে। এখন হতে পারে আদালত বলতে পারেন যে যা আসবে সবই আমি নিব না কেন, কারো অধিকার যদি ক্ষুণ্ণ হয়, কেউ যদি আদালতের কাছে আসে, তাহলে আদালত এটা গ্রহণ করবে না কেন। তো আসলে এই জায়গাটা আমাদের একটা ভারসাম্যহীনতা তৈরি হয়ে গেছে, যেটা সরকারের মধ্যেও যেটা দেখা যায় যে আমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সিদ্ধান্তের জন্য একদম সরকার প্রধানের দিকে তাকিয়ে থাকি,
যে তার কাছ থেকে সিদ্ধান্ত আসবে, তিনি যখন সিদ্ধান্ত দিবেন তখন এটা বাস্তবায়ন হবে কি হবে না, বা আলোচনা হবে কি হবে না, সিদ্ধান্ত হবে কি হবে না, এরকম একটা প্রবণতা আমরা গত কয়েক বছরে খুব লক্ষ্য করি। আর একটা প্রবণতা হচ্ছে যে আদালতের কাছে যাওয়া। এখন আদালতের কাছে যে কেউ যেতে পারে, কিন্তু আদালত কোনটা গ্রহণ করবেন বা বর্জন করবেন সেই বিবেচনার জায়গায় আসারও বোধহয় একটা সময় এসেছে যে আদালত সবকিছু এন্টারটেইন করবেন কিনা। কারণ এ ধরনের একটা মুভমেন্ট যেখানে দেশের একটা বড় অংশ উচ্চ শিক্ষার্থী যারা জড়িত, তাদের বিরুদ্ধে তারা আদালত নিয়ে কথা বলবেন, আদালত তাদের সম্পর্কে একটা রায় দিবেন, এ ধরনের একটা সিচুয়েশন, এটা তো প্রশাসনিক বিষয়, এখানে এটা প্রশাসনিক সিদ্ধান্তে এটা নিষ্পত্তি হতে পারে। কিন্তু আমাদের এটা বোধহয় একটা কেয়ারফুল হওয়ার সময় এসেছে যে সবকিছু আদালতের কাছে পাঠানো, আদালতের সেটা গ্রহণ করা, এবং এ ধরনের একটা পরিস্থিতি তাতে আমাদের বিজ্ঞ বিচারক বা আমাদের মহামান্য আদালতের প্রতি এক ধরনের যে কি বলা যায় যে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন মানুষের মধ্যে, বিচার প্রার্থীর মধ্যে, সেটা কিন্তু ঘটছে, যেটি কাম্য নয় বলা যায়। জি, জনাব পিন্টু, ধন্যবাদ আপনাকে। জনাব জুলফিকার আলী মানিক, যেটি বলছিলেন যে রিফরমেশনের যে চেষ্টা, এখন তো বল কার্যত আদালতের কোর্টে। আপিল বিভাগ পূর্ণাঙ্গ হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগ কি শুনানি করেন, তারপরে কি সিদ্ধান্ত দেয়, কিন্তু এর মধ্যে কি সুপ্রিম কোর্টের আগের যে রায় সেইখানে সরকারের একটু গিয়ে আলোচনার কিংবা কাজ করার সুযোগ রয়েছে? দেখুন, এখন তো রাষ্ট্র এই যে হাইকোর্টের যে নতুন রায়, তো এরপরেই তো ঘটনাগুলি শুরু হলো। এখন এটা আদালতের বিরুদ্ধে আন্দোলন না, ঘটনা হচ্ছে যে আদালতের রায়ের পরে কোটাটা ফিরে আসলো, ফিরে আসার কারণে কোটার বিরুদ্ধে আন্দোলন। তারা তো কেউ আদালতের বিরুদ্ধে কিছু, আদালত তার কথা বলেছে বাট ওইটার প্রেক্ষিতে। এখন আবার কিন্তু যদি অ্যাপিলেট ডিভিশনে যায়, যদিও ব্যাপারটা বিচারাধীন, তারপরেও আমরা তো এমন কিছু না যে আমরা কাউকে কিছু প্রভাবিত করছি। জিনিসটা হচ্ছে যে আবারও যদি যান, আপনার তো প্রথম কথাই হচ্ছে কোর্ট দেখবে যে আমার 15 সালের দিকে অলরেডি অ্যাপিলেট ডিভিশনে সর্বোচ্চ আদালতে একটা রায় আছে। আমি আপনাকে একটা পুরনো খবর একটা লাইন পড়ে শুনে, একটা ক্রেডিবল জায়গা থেকে, ওই যে গভর্নমেন্ট যখন বাতিল করে দিল কোটাটা, বলে দিল যে না আর কোটা রাখা হবে না, সব বাতিল। আচ্ছা, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বলছে যে হাইকোর্টের একটা পুরনো রায় 12-13 সালের, ওটার পরে যখন আসতেছে রাষ্ট্রপক্ষ অ্যাপিল করছিল 15 সালের 31শে আগস্ট, আপিল বিভাগ হাইকোর্টের ওই রায়ের পর্যবেক্ষণের কিছু অংশ বাদ দিয়ে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দিয়েছে। এটা 15 সালের ঘটনা। এবং আপিল খারিজ করে দিয়ে কি বলতেছে, আপিলের রায়েও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য চাকরিতে 30% সংরক্ষণের বিষয়টি বহাল রাখা হয় কোটা। এটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, সর্বোচ্চ আদালতের রায়। ফলে এখনের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যদি আপনি অ্যাপিলেট ডিভিশনে যান, অ্যাপিলেট ডিভিশন তো পরিষ্কার বলে দিবে এটা নিয়ে অ্যাপিলেট ডিভিশনের আগেই একটা রায় আছে। এখনের মামলাটা কি, সরকারের ওই যে নির্বাহী আদেশটা বৈধ না অবৈধ? হাইকোর্ট বলেছে অবৈধ। অ্যাপিলেটে গেলে অ্যাপিলেট তো ওই মামলার রায়ের রেফারেন্স দিয়ে বলবে যে ওইটাই তো আমার অলরেডি আছে, তো এখানে এটা তো গভর্নমেন্ট করতে পারে না। ফলে এখন সমাধানটাই তো সবাই খুঁজছে। সমাধান কিন্তু খুব পরিষ্কার, এটা জিনিসটা আরো জটিল হবে। জিনিসটাকে যদি কেউ গায়ের জোরে এটা আর ওইটার মধ্যে থাকতে চায়, স্ট্রেট আপিলেট ডিভিশনের ওই রায়ের ওখানে চলে যেতে হবে, যেটা 15 সালে দেয়া আছে। কারণ আপনি তো আর কোর্টের রায়কে ইয়ে করতে পারবেন না, সর্বোচ্চ আদালতের রায়, ইউ হ্যাভ টু ফলো দিস। গিয়ে সেখানে যা যা বলা আছে সেখানে যদি শুনেন, সরকারের তো যেমন একটি ক্ষমতা দেওয়া আছে সাংবিধানিকভাবে যে আপনি একটা কোটা প্রয়োজন অনুযায়ী করতে পারেন চাকরিতে, আবার এটাও ঠিক সরকারের সেই ক্ষমতাও আছে সময়ের সাথে সাথে আপনি কিছু কিছু কোটা কমাতে পারেন, বাড়াতে পারেন, কিছু বাদও দিতে পারেন। সো ওই অ্যাপিলেটের যে রায়টা আছে আগের সর্বোচ্চ আদালতের, সেই রায়টাকে দেখে এটা আলোচনার মাধ্যমে কিন্তু সংস্কার করার একটি বড় সুযোগ এখনই আছে। ফলে এটাকে আর খুব বেশি প্রলম্বিত করার আমি কিছু দেখি না। আর এটা এই জায়গায় আসতেও না যদি 18 সালে ওইটা ওই যে এক কথায় বাতিল না করে যদি বলতো যে আমি আপিলেট ডিভিশনের রায় অনুযায়ী কি কি করণীয়, কি করতে পারি না পারি সংস্কার, সেটা করা। কারণ কোন পৃথিবীতে তো কোনো দেশে কোনো কোটা চিরকাল থাকতে পারে না। ইউ জাস্ট থিঙ্ক 100 বছর পরে কি এই কোটা থাকবে, বা 50 বছর পর, বা আদৌ প্রয়োজন আছে এগুলির, প্রয়োজন নাই, তো এগুলি তো যাবে। তো তখনও কোর্ট হয়তো যে রায়গুলো দিয়েছে, অবজারভেশন দিয়েছে, সেটার ভিত্তিতে আবার কোর্ট দিয়েছে, আপনি তো গভর্নমেন্ট কোর্টকে বলতে পারেন এখন এই বাস্তবতা চেঞ্জ হয়েছে, ফলে আপনার এই রায়ের এই জায়গাগুলোও কিন্তু মডিফাই করার একটা জায়গা প্রয়োজনও আছে। বিষয়টা তো এরকমই। কিন্তু আমাদের এখানে প্রবলেম হচ্ছে কোনো কিছু আলোচনার ভিত্তিতে করার অভ্যাস কিন্তু আমাদের
নাই। আরেকটা প্রবলেম হচ্ছে যে ক্রাইসিস তৈরি হওয়ার পরে একটা আলোচনার একটা ভাবসাব তৈরি হয়। সো আমি মনে করি ব্যাপারটা খুবই সিম্পল, ওই যে এইটা নিয়ে আর বেশি জোরাজোরিরও কিছু না, এটা গভর্নমেন্ট এই হাইকোর্টের এটা নিয়ে অ্যাপিলেটে গিয়েও কোনো কাজ হবে না। স্ট্রেইট অ্যাপিলেট ডিভিশনের যে সর্বোচ্চ আদালতের রায় আছে আগে, সেই রায়টাকে নিয়ে আমি মনে করি অলরেডি এটা নিয়ে কাজ করার সুযোগ আছে। কিন্তু তারপরে তো রিফরমেশনের একটা চিন্তা করাই বাঞ্ছনীয়, কারণ ধরেন মুক্তিযুদ্ধের সর্বনিম্ন বয়স ধরা হয় 16 বছর মুক্তিযুদ্ধের সময়, সেই হিসাবে একজন মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়স হওয়ার কথা এখন 69। তো 69 বছর বয়স্ক একজন মানুষের সন্তান যার সর্বোচ্চ চাকরিতে প্রবেশের বয়স সীমা 30, সেই সংখ্যা বিবেচনা করলে আপনি আসলে সার্বিক চাকরির মধ্যে 30% আবেদনকারী খুঁজে পাবেন কিনা সেটি হয়তো এখনো মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কারো চাকরির জন্য যোগ্য খুঁজে পাওয়া একটা খুব ডিফিকাল্ট জায়গা হতে পারে। ওই জন্য এখন আসছে যে তারপরে কিন্তু আবার এটা একটা সত্য, দেখেন এগুলি সবই ঠিক আছে, আমি বলছি না যে কোটার প্রয়োজন নাই, কিন্তু আমি বলছি যে কোটাটার সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু আরেকটা জায়গায় এক লাইন বলি, আরেকটা বড় জায়গায় যে এই জায়গাটা একটা এত বিতর্ক ঝামেলা এড়ানো যেত, মুক্তিযুদ্ধের কোটা, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়া, চাকরিতে দীর্ঘায়িত করা সুযোগ সুবিধা, এইটাকে কেন্দ্র করে যে দুর্নীতি হয়েছে মুক্তিযুদ্ধের সনদ নিয়ে, এগুলি কিন্তু মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে। মানে খোদ জামুকার রিপোর্টে আছে 82 সালে জন্ম হওয়ার পর মুক্তিযোদ্ধা সনদ আছে। আমরা আরেকটা বিরতি নেব। প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। কথা বলছি কোটা ও পেনশনের আন্দোলন নিয়ে। একদম হাতে সময় কম, জনাব শরীফুজ্জামান পিন্টু একটু 1.5 মিনিটে যদি বলেন, এই পেনশন স্কিমের যে আন্দোলনটি চলছে, এটি কি একটা সুরাহার দিকে যাবে সেই লক্ষণ দেখেন? না, সমাধান তো হতেই হবে, সমাধান ছাড়া তো আর কোনো বিকল্প নেই। কারণ দিনের পর দিন তো আর দেশের সব সরকারি এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকতে পারে না, এটা কোনো স্বাভাবিক ঘটনাও না। অতএব আমার বিশ্বাস যে সরকার যত দ্রুত সম্ভব তাদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসবে এবং আলোচনার মাধ্যমে একটা সমাধান হবে। আর কোটার কথা যেটা বলছেন, যে কোটার বিষয়টাও তাই, যে যদিও এটা নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, আন্দোলন হচ্ছে, কিন্তু আলটিমেটলি দায় দায়িত্ব তো সরকারের এবং সরকারের নির্বাহী বিভাগের, এবং সরকার যদি চায়, আমার বিশ্বাস এটা নিয়ে এটাও সমাধানের ঊর্ধ্বে কোনো সমস্যা নয়। কারণ আপনি দেখেন যে 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন চলছিল, তখন তাদের দাবি ছিল কিন্তু কোটার সংস্কার, এবং তারা বলছিল যে 10% কোটা রাখতে হবে, তখন ছিল 56%। তো সেটা 10% না হয়ে হয়তো 20% হতে পারতো, 25% হতে পারতো, কিছু একটা হতে পারতো, কিন্তু সম্পূর্ণ কোটাটা তখন বিলুপ্ত করে দেওয়া হয়। সমস্যাটা কিন্তু ওখান থেকেই তৈরি হয়, কিন্তু এটা কেউ চাচ্ছে না। জি জনাব পিন্টু, আপনাকে ধন্যবাদ। আমাদের একদম সমস্যা, 1 মিনিটে মানে ভাই আপনি যদি একটু কনক্লুডিং রিমার্কস দেন। না, একটা হতে পারে যে 18 সালে দেখতে হবে যে নির্বাচনের আগে যখন প্রাইম মিনিস্টার বললেন কোটা সব বাদ, কখন তো কোটা আন্দোলন কিন্তু তখন অনেক একটা আলোচিত ব্যাপার, ওইটা বলে কিন্তু উনি একটা বিপুল জনপ্রিয়তা পেয়ে গেছেন ঠিক বিফোর ইলেকশন। আর ওরা চাইলো সংস্কার আমি বাদই করে দিলাম, পলিটিক্যাল গেইন কিন্তু একটা। কিন্তু হতে পারে যে সরকার তখনও জানতো এই বাদটা আসলে টিকবে না, কারণ কোর্টের আছে। কারণ আমি এখানে নিউজে দেখেছি মুক্তিযুদ্ধ মন্ত্রী তখনও বলেছিলেন যে কোটা সংরক্ষণের ব্যাপারে উচ্চ আদালতের রায় আছে, ওটা এগেনস্টে গেলে এটা অবমাননা হয়ে যাবে। তো তখনের পপুলারিটি গেইন কিন্তু করে ফেলছে সরকার। এখন কোটা যদি দিতে হয় কোর্টের আবার দিয়ে দিবে, প্রবলেম তো সরকারের কিছু নাই, খেলাটা হচ্ছে। আর আরেকটা জিনিস বলি, যে এই যে পেনশনের ওটাও আলোচনা করে হয়তো একটা ফলসা হবে। জাস্ট 10 সেকেন্ডসে বলি, এই দুটো ইস্যুর কারণে কি কি মারা গেল এই 1-1.5 মাসের মধ্যে। মারা গেল হচ্ছে দুর্নীতির আলোচনা, বেনজির, আনার সব, এটা কিন্তু আজকে ইস্যু চাপা দেওয়ার একটা কৌশল। আজকে শেষ করতে হচ্ছে, আমরা নিশ্চয়ই অন্য পর্বে আলোচনা করতে পারবো। জনাব মানিক এবং জনাব পিন্টু, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইনসাইড পলিটিক্স। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।